স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গ্রামের ছোট বাজারে মনসুর আলী সবজি বিক্রি করতে গিয়েছিল। ভরা বাজারের মাঝে ফেলে যাচ্ছে তাই ভাবে বলছে গ্রামের মোড়ল। সাইড থেকে আরেকজন বলে উঠল, মিয়া ভাই, আপনার কি বিশ্বাস হয় এখনো কোনো আকাম করেন নাই? বাচ্চা কাছে একটা পেটে বাধাই নিছে কিনা খোঁজ নিয়ে দেখেন মনসুর ভাই। এত জঘন্য কথা কানে আসতেই নিজের দুই কান হাত দিয়ে চেপে ধরল মনসুর আলী। তার মেয়ে সম্পর্কে এত খারাপ কথা সহ্য করতে পারছে না। ইতিমধ্যে সে জানতে পেরেছে তার মেয়ের বান্ধবী প্রান্তিকের বোন। তাছাড়া প্রান্তিক বিয়ের প্রস্তাব দিয়েছে, তার মেয়ে তো ওই বিয়েতে রাজি না। তাহলে যার সাথে বিয়েতে রাজি না তার হাত ধরে ঘুরবে কেন? এতটাও খারাপ মেয়ে তো তার নয়। প্রান্তিককে তার মেয়ে পছন্দ করে না বলে সে তার স্ত্রীকে জানিয়ে দিয়েছে, যতই প্রান্তিক ভালো হোক, আমার মেয়ের যেহেতু পছন্দ না, এই বিয়ে দেব না। বিয়ে হলো মনের ব্যাপার। যেখানে আমার মেয়ে মন থেকে মেনে নিচ্ছে না, সেখানে বিয়ে দিলে মেয়ে ভালো থাকবে না। মেয়ের প্রতি অসম্ভব দুর্বল মনসুর আলী। মেয়ের সব ইচ্ছারই গুরুত্ব আছে তার কাছে। হয়তো বান্ধবী বাড়ি গিয়ে প্রান্তিকের সাথে দেখা হয়েছে, কোনোভাবে কথা বলেছে, কিন্তু সেই ছবি গ্রামে এত বাজেভাবে ছড়িয়ে দিল কে? এত খারাপ কথা সে শুনছে, ভালো কথা কিন্তু তার মেয়ে শুনলে সহ্য করতে না পেরে গলায় দড়ি দেবে। মেয়ের এই খারাপ সময় সে মেয়ের পাশে থাকবে। এই মুহূর্তে বাবা হিসেবেই নিজের মেয়ের পাশে থাকা জরুরি। এখনই বাড়িতে গিয়ে সে তার মেয়েকে কোনো আত্মীয় বাড়ি রেখে আসবে। মেয়ে লেখাপড়া আত্মীয় বাড়ি থেকেই করবে, তবুও মেয়েকে লেখাপড়া করাতে হবে। মানুষের কথা কানে নেওয়া যাবে না। এসব মনে মনে ভেবে সবজির ঝুড়ি ফেলে হাঁটা দিল। পেছন থেকে মোড়ল ডেকে বলল, দাঁড়াও মনসুর, কই যাও? বাড়িতে যাইতাছি। বাড়িতে যে কি করবা? তোমার মাইয়া যে অকাম করছে, এর বিহিত কি করবা? কিছু না বললেই চলিয়া যাইতাছো। ছোট মানুষ বুঝে নাই, তাই বুইলা তো আর মাইয়া মাইয়া ফিল্লা পারবো না। আপনার তো কিছু বলতে বাকি রাখেন নাই। মাইয়ারে বুঝাই যেন এসব আর না করে। আরেকজন বলে উঠল, তোমার মতো বাপ আছে বইলাই মাইয়েরা এত আকামের সুযোগ পায়। ওই বড় লোকের পোলারে ডাইকা হুনো তোমার মাইয়ারে বিয়ে করবো কিনা, না করলে আজকের মাঝেই তোমার মাইয়ারে বিয়ে দিবা। বিয়া কি করলেই দেওন যায়? আজকাল মাঝে পোলা কই পামু? পোলা আমরা দেখবো, হয় মাইয়ার বিয়ে দিবা, নয় আজকের মধ্যে গ্রাম ছেড়ে যাইবা। নইলে তোমার মাইয়ারে আমরা আইনের আওতায় দিব ওয়াকামের লাইগা। সংবাদপত্রে উঠে যাইবে এই নিউজ। মনসুর আলী মারাত্মক ভয় পেয়ে গেলেন। চেনা মুখগুলোর ভয়ঙ্কর রূপ দেখে সে অবাক হলো। এতদিন যাদের আপন ভাবত, আজ বিপদের দিনে তাদের ভয়ঙ্কর রূপ দেখে অবাক হচ্ছে। যা তার সাথে বিয়ে হবার চেয়ে প্রান্তিকই ভালো হবে তার মেয়ের জন্য। মেয়ের হাত পায়ে ধরে বোঝাবে প্রান্তিককে বিয়ে করার জন্য। বাজারে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ, মাথায় হেলমেট পরা, পুরো ঘটনা দেখছে। প্রান্তিকে শ্রাবণকে পাঠিয়েছে পুরো গ্রামের ঘটনা জানার জন্য, রজনীর ফ্যামিলির অবস্থা জানার জন্য। শ্রাবণের ফোন বেজে উঠল। শ্রাবণ ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ওস্তাদ বলেন। তুই আবার আমার ওস্তাদ ডাকছস? এই এক ডাকে আমি না বরবাদ হয়েছি তোর ভাবির কাছে। আমার সিগারেটের আগুনের চেয়েও জ্বলন্ত প্রেমটা তোর জন্য হয় নাই। আমি যদি তোর প্রেমের চেয়ে দ্বিগুণ আগুন না জ্বালাইছি, তো আমার নাম না প্রান্তিক চৌধুরী না। একবার খালি প্রেম কর চান্দু, আমি যে যন্ত্রণা পাইছি তার দ্বিগুণ একদম কড়ায় গন্ডায় সুদে আসলে ফিরায় দেবো তোরে। কোনো ভাই, বাপের জন্মে আপনারে আর ওস্তাদ ডাকবো না। আমার বউ আপনার বোনের মতো, তাহলে কষ্ট দিয়েন না। তুই আগে আপডেট জানা। ভাই, ভাবির বাবাকে মানুষ যা তা বলছে, অবস্থা খুবই খারাপ। ভাবিকে আজই বিয়ে না দিলে তারা খারাপ কিছুর হুমকি দিচ্ছে। যারা যারা হুমকি দিচ্ছে তাদের নামগুলো মুখস্থ করা, একদম নামটা মুখস্থ করার মতো। আচ্ছা ভাই। এত দুঃসাহস কার হলো শ্রাবণ? তবে ওই কলিজা ভুনা কইরা আমার সে শখের সেটা বুঝতে পারতেছে না বেচারা। মুখেশের আড়ালে থাকা শত্রুকে ধন্যবাদ, আমাকে রজনীর থেকে আলাদা করতে গিয়ে আরো কাছে নিয়ে আসছে। শয়তান ভাবে একরকম, সৃষ্টিকর্তা ভাবে অন্যরকম। আজ রাতে বিয়ে হবে রজনীর, তবে সেটা অন্য কেউ নয়, প্রান্তিক চৌধুরীর সাথে। গ্রামের মোড়ল সহ বাকি যারা আছে ওই বাজারের দাঁড়িয়ে নিউজটা দিয়েতে যা।
প্রান্তিক ফোন রেখে মৃদু হেসে বলল, রজনীগন্ধা, মানুষ এত বোকা কেন বলো তো? তোমার এই হ্যান্ডসাম প্রেমিক পুরুষের মতো চালাক হতে পারে না? তার কি ননসেন্স যে আমি তোমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিতাম? আমার সেলফ কনফিডেন্স আছে না নিজের প্রতি? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসবাই। আমার মতো কি কারো তোমাকে ভালোবাসার ক্ষমতা আছে? তোমাকে ভালোবাসার জন্য প্রয়োজনে তুলে এনে নিয়ে বিয়ে করতাম। তুমি নিঃসন্দেহে জিতেছ, এটা একদিন বলবা তুমি। যখন মানুষ মনসুর আলীকে খারাপ কথা বলতে ব্যস্ত তখনই শ্রাবণ মাথার হেলমেট খুলে বলল, থামেন আপনারা। রজনীর বিয়ে আজই হবে, সেটা প্রান্তিক চৌধুরীর সাথেই হবে। এই গ্রামের যত মানুষ আছে সবারই দাওয়াত রইল প্রান্তিক চৌধুরীর পক্ষ থেকে। আর মোরল সাপ গরু যে কয়টা লাগে মানুষ হিসেব করে কিনে ফেলেন, যাচাই খাওয়া হবে। শ্রাবণ মনসুর আলীকে বলল, আঙ্কেল বাইকে উঠুন, আমি পৌঁছে দিচ্ছি। আর চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে প্রান্তিক ভাইয়ের সাথে তুলে দিতে পারেন। বাজারে উপস্থিত সবাই খুব অবাক হলো। প্রান্তিক চৌধুরী কিনা একজন কৃষকের মেয়েকে বিয়ে করবে? বাড়িতে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে রজনী। পাড়ার মানুষ দলে দলে আসছে আর যা তা কথা বলে যাচ্ছে তার পরিবারকে। জীবন আর ভাগ্য এখন তাকে কোথায় নিয়ে যাবে কে জানে। সৈয়দ মনসুর আলীকে বাড়িতে প্রবেশ করতে দেখেই আয়েশা বেগম চিন্তিত হলেন। আয়েশা বেগমও অশ্রুসিক্ত, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছেই যাচ্ছেন। মনসুর আলীর ভারী মুখখানা দেখে এগিয়ে এলো। তার সহজ সরল স্বামী মানুষের এত খারাপ কথায় যদি কোনো বাজে সিদ্ধান্ত নিয়ে নেয়। এদিকে মেয়ের চিন্তা, অন্যদিকে স্বামীর চিন্তা। এভাবে যদি তার সাজানো সংসারটা নষ্ট হয়ে যায়, ভেবেই বুকটা কেঁপে উঠল তার। আয়েশা বেগমকে অবাক করে দিয়ে মনসুর আলী বললেন, রজনী মা কই? ঘরেই আছে। মেয়েরে কিছু কইয়েন না, আমরা ছাড়া আর কেডাই বা আছে ওর। আমরাও যদি কিছু কই মাইয়াডার মরণ ছাড়া উপায় থাকবো না। স্ত্রীর চোখের পানি মুছিয়ে দিলেন মনসুর আলী। পানি মুছিয়ে দিয়ে বললেন, মাইয়ারা বাপের মতো আইলে কপালে সুখ শান্তি হয়। আমার মাইয়ারা কপাল সুখ শান্তি হইব অনেক, তুমি ভাইব না। রজনী দরজার পেছনে দাঁড়িয়ে মা বাবার কথা শুনছিল এত সময় ধরে। এত কিছুর পরেও যে মা বাবা তাকে এত ভালোবাসলো, বিনিময়ে সে তাদের সম্মানটুকুও রাখতে পারল না। এই মুহূর্তে মরে যাওয়াই উচিত মনে হচ্ছে রজনীর। কিন্তু তার মা বাবার কি হবে? সে ছাড়া তার মা বাবার কে আছে? ভাইকে দিয়ে কোনো ভরসা নেই। রজনী ভরসা করতে পারে না তার ভাইকে। মনসুর আলী রজনীর রুমে প্রবেশ করে দেখল রজনী মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছে। তার উপস্থিতি আরও বেশি জোরে কাঁদালো তাকে। মনসুর আলীও হু হু করে কেঁদে ওঠে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। জীবনে প্রথম আর শেষ চাওয়া তুমি রাখবা আম্মাজান। রজনী কান্না মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, রাখবো বাবা। তুমি প্রান্তিকে বিয়ে করতে রাজি হও আম্মা, আমার দোয়া আছে তোমার সাথে, সুখী হইবা মা। রজনী নীরবে কাঁদছে, তার নীরবতাই সম্মতির লক্ষণ। এরই মাঝে বাবু বাড়িতে প্রবেশ করলো। 2 হাত ভর্তি বাজার। বাড়িতে খুশি মনে ঢুকেই মা বাবাকে ডাকলো। মনসুর আলী ঘর থেকে বের হয়ে বলল, আজ এমন সুপাত্রর মতো ডাকতেছো, কাহিনী কি? একমাত্র বোনের বিয়ে বলে কথা, এতদিন কুলাঙ্গার বলে ডেকেছ, আজ অন্তত বলবা ছেলের মতো কাজ করেছি। মনসুর আলী অবাক বদনে ছেলের দিকে তাকিয়ে বলল, কি কাজ? তোমাদের ছেলে থাকতে চিন্তা কিসের বাবা? রজনীর বিয়ে নিয়ে ভাবতে হবে না, আমি ওর বিয়ে ঠিক করে এসেছি। এত ভালো পাত্র বাবা, তুমি ভাবতেই পারবে না। এই যে 2 ব্যাগ ভরা জিনিসপত্র, সবই সেই ছেলে কিনে দিয়েছে। কে তোমার সেই সুপাত্র? রোমিও ভাই। বাহ, নিজে যেমন তেমন আরেক কুলাঙ্গার খুঁজে আনছে। দূর হও আমার বাড়ি থেকে, এই বাজার নিয়া। আমার মেয়ের বিয়ার প্রান্তিক এর সাথেই হইব। বাবু রেগে গিয়ে বলল, প্রান্তিক আমার চরম শত্রু বাবা, ওর সাথে বোনের বিয়ে কিছুতেই দিবে না। তাছাড়া রোমিও ভাইরে কথা দিছি আমি। তুই কার অনুমতি নিয়া কথা দিছস? মাইয়া আমার কথা দিয়া আইছো তুমি? তাও কেডা? রোমিও
যারা দেখলে ঘেন্না করে আমার বাড়ি থেকে দূর হয় এখনই। প্রান্তিকের চেয়ে রোমিও ভাই কম কিসে? প্রান্তিকের পা ধোয়া পানি তুই আর তোর রোমিও ভাই মিল্লা ভাগ কইরা খাইস। রোমিও ভাই কিন্তু রজনীরে তুলে নিয়ে যাবে, একটা ঝামেলা পাকাবে। মান ইজ্জত হারাতে চাও? সেটা প্রান্তিক ভালো বুঝবো। আমার আর চিন্তা নাই মাইয়া নিয়া, তোরে চিন্তা করা লাগবে না। বাবু বাড়িতে তুমুল অশান্তি করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। রোমিওর একটা দল আছে যার সাথে প্রান্তিকের তীব্র শত্রুতা। রোমিওর সাথেই রজনীর ভাইয়ের দল। বিকাল হতে হতেই রজনীদের বাড়ি থেকে রাস্তা ভীষণ সুন্দরভাবে সাজানো হলো। পুরো বাড়ি ডেকোরেশন করা হলো। গ্রামের স্কুল মাঠে কয়েকটা গরু কাটা হয়েছে। পুরো গ্রামের মানুষের আজ দাওয়াত। স্কুল মাঠেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব আয়োজনই প্রান্তিক করেছে। শহর থেকে ডেকোরেশনের জন্য শখানেক মানুষ পাঠিয়েছে শুধু। পুরো গ্রাম আজ জমজমাট। প্রান্তিক চৌধুরীর বিয়ে বলে কথা, হ্যাঁ এমন তো হবেই জমজমাট। রজনীরও ওর জন্য শহর থেকে পার্লারের লোক পাঠানো হয়েছে। লাল লেহেঙ্গা, শাড়ি ভর্তি গহনা, ব্রাইডাল লুকে হাঁ হয়ে তাকিয়ে আছে সবাই রজনীর দিকে। বড় স্টেজ করে সেখানে খাট সাজিয়ে তার উপর বসিয়ে রাখা হয়েছে রজনীকে। খাটের ওপর ফুক দিয়ে রাজমহলের মতো সাজানো। গ্রামের মানুষ আসছে আর দেখছে। কিছু মানুষ হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে। এমন নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ের এত ভালো বিয়ে হচ্ছে। রজনীর কোনো হেলদোল নেই, মলিন মুখে বসে আছে। সারাদিনের কথা বারবার মনে পড়ছে। সে কখনো ভাবেনি এইভাবে হুট করে একদিনের মাঝে বিয়ে হবে। প্রান্তিক শেরওয়ানি পরে রেডি, কিন্তু সকাল থেকে তুমুল অশান্তি চলছে বাড়িতে। আঞ্জুমান চৌধুরী কিছুতেই ছেলের বউ হিসেবে রজনীকে মেনে নেবে না। যে মেয়ে তার ছেলের গায়ে অত মানুষের সামনে হাত তুলতে পারে, সেই মেয়ে কত ভালো হতে পারে। তার ছেলে এত কিছু মেনে নিয়ে যখন ওই মেয়েকে বিয়ে করছে, ওই মেয়ের জন্য তার ছেলের কোনো ক্ষতি হতে পারে। চৌধুরী বাড়ির অশান্তি কিছুতেই থামছে না। আঞ্জুমান চৌধুরী প্রান্তিককে বলছে, ওই মেয়ে বাড়িতে আনলে এসে আমার দেখতে পারবে। আম্মু, তোমার ছেলেকে তো জানোই তুমি, নিজের মায়ের মৃত্যু সে কখনোই চাইবে না, আবার নিজের কমিটমেন্টও ভাগবে না। তাহলে বাধ্য হবে নিজের প্রাণ ত্যাগ করতে। এখন বলো তো, তুমি কোনটা চাও? নিজের ছেলের হাসি মুখ নাকি কাফনে মোড়ানো মুখ? মাহবুব চরমভাবে রেগে গিয়ে বলল, আঞ্জুমান, বাড়াবাড়ির সীমা আছে। এখন বলো তুমি কি বলবে? আমার ছেলের জীবন আগে আমার কাছে, পরে অন্য সব। আমার ছেলের খুশি এনে দাও। ছেলের মুখের দিকে তাকিয়ে অঞ্জুমান ঠান্ডা হলো। বিকাল 4টায় সারিবদ্ধ অনেকগুলো প্রাইভেট কার গ্রামে প্রবেশ করলো। প্রান্তিকের মুখে মৃদু হাসি লেগেই আছে। সে জানা দিয়ে মুখ বের করে মৃদু হাওয়া খাচ্ছে। আজ তার সাধনার নারী তার জীবনে আসতে চলেছে। সব কিছু আজ অন্যরকম সুন্দর লাগছে। অন্তু আর শ্রাবণ দুজন দুজনের দিকে তাকাচ্ছে আর প্রান্তিককে দেখাচ্ছে। প্রান্তিক নিজের মাথা টুপি ঠিক করতে করতে বলল, আরে তোদের ভাবিকে পাওয়ার আনন্দ অন্য কোনো দিকে নজরই নাই, সেটা যেন ভুলে ভাবিস না। কি বলছিস দুজনে? ভাই, আজ সিগারেট খাবেন না? আজ বিশেষ একটা দিন, এই দিনে সিগারেট খাবো না। ভাই তাহলে কি খাবেন? তোর বিয়ে হলে বাসর ঘরে কি হবে? কি আর খাবো, তুই যা খেতি আমিও তাই খাবো। ভাই যা খাবে তাই খাবো। আমি বউয়ের ঠোঁটে জ্বলন্ত সিগারেট রেখে নিজের ঠোঁটে আগুন চেপে ধরে আগুনের ছ্যাঁকা খাবো। তোরাও খাবি? ভাই, দুনিয়ায় এত কিছু থাকতে এই অদ্ভুত জিনিস মাথায় আসলো কেন? কারণ আমি আমার বউয়ের প্রেম, রোম্যান্স কোনো কিছুই কাউকে কপি করতে দিব না, তাই। ভাই, দুনিয়ার সব মানুষই তো তার বউকে চুমু খায়, আপনি কি তাহলে খাবেন না? আমি ডিফারেন্ট ওয়েতে ট্রাই করবো, ওইটা সিক্রেট, বলা যাবে না। আচ্ছা, তোরা এত বেয়াদবের মতো প্রশ্ন করছিস কেন? বুঝেন তো ভাই, বয়সের দোষ। আমার একা না, শ্রাবণেরও। ওর তাও জিএফ আছে। জিএফ আছে? না ভাই, ডোপ দিচ্ছে। তবে ভাই ভাবিকে কিন্তু আজ দারুণ লাগছে। তুই তাকিয়েছিস কেন? অত গভীরভাবে তাকাবি না। আমার যে যে বন্ধুর নজর খারাপ, বিয়েটা আনি নাই। এবারই খাইছে। ভাই, আপনি তো মহিলাদের মতো হিংসুটে হয়ে যাচ্ছেন। প্রেম ভালোবাসা হিংসা না থাকলে সেটা সত্য নয়, সেই প্রেমে ঘাপলা আছে।
ভাই জেলেসি কি বাধ্যতামূলক? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কাউকে ভালোবাসলে জেলাসি অটোমেটিক চলে আসবে। এত উদার কেউ হয় না নিজের ভালোবাসার মানুষ অন্য কারো পাশে দেখবে আর মন পুরবে না। হ্যাঁ, প্রেম ভালোবাসার সম্পূর্ণ হৃদয়তান্ত্রিক ব্যাপার। ভাই যদি বিশ্বাস থাকে যে সে লয়াল আছে, কারোর সাথে কথা বললেও আমাকে ছেড়ে যাবে না, তাহলে? মন বড় অদ্ভুত। মহাপুরুষ মহানারীদেরও মন বদলে গেছে। সেই সুযোগে যদি নাই দেই তাহলে বদলালো না। নিজের সম্পত্তি নিজের আয়ত্তে রাখাই উত্তম। অন্তু শ্রাবণের কানে কানে বলল, প্রিয়তাকে নিয়ে তোর হিংসে হয়? শ্রাবণ অন্তুকে ফিসফিস করে বলল, চুপ শালা। হিংসা আগে না হলেও এখন তো হচ্ছে। ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনে, তুই যেন আর প্রিয়তার আশেপাশে না যাস। বন্ধুর বউ ভাবি হয়, তা নিয়ে ভাগবো না। গাড়ি এসে রজনীদের বাড়ির সামনে থামলো। প্রান্তিক গাড়ি থেকে নামলো। গেটে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো শেষ করে ভেতরে প্রবেশ করলো সবাই। প্রান্তিককে নিয়ে রজনীর পাশে বসানো হলো। ব্যবস্থা সেভাবেই করা আছে। বেলা প্রায় শেষ, আগেই বিয়ে পড়ানো শুরু হলো। কাজে বিয়ে পড়াচ্ছেন। প্রান্তিক এক নজরে তাকিয়ে আছে রজনীর দিকে। রজনী আর চোখে তাকিয়ে দেখলো প্রান্তিক তাকিয়ে আছে। এত মানুষের মাঝে এইভাবে হাঁ করে কেউ তাকিয়ে থাকে? এই মানুষটার কি টোটাল লজ্জা বলে কিচ্ছুই নেই নাকি? রজনীর অস্বস্তি হচ্ছে। কাজের সব আয়োজন শেষ হলে বিয়ে পড়ানো শেষ প্রায়, এবার কবুল বলার পালা। কাজী প্রান্তিককে কবুল বলতে বললে প্রান্তিক বলল, কয়বার বলতে হবে? 3 বার। আমি 100 বার বললে প্রবলেম নাই তো? সবাই হেসে দিল, কাজী সহ। কাজী হাসতে হাসতে বলল, না সমস্যা নেই। প্রান্তিক কবুল 3 বার বলার পর আরও কতবার বলল হিসাবই নেই। কিন্তু রজনীর লজ্জা লাগছে। আস্তে বলল, প্রান্তিক কান এগিয়ে ফিসফিস করে বলল, আরে এখন এত লজ্জা পাচ্ছ কেন? কয়েক ঘন্টা পর ফুল সজ্জা একটু বাকি রাখো। রজনী প্রান্তিকের দিকে তাকিয়ে অগ্নি চোখে তাকিয়ে জোরে কবুল বলল। ওদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। সুযোগে পেয়ে প্রিয়তা আর শ্রাবণ আড়ালে আবডালে দাঁড়িয়ে গল্প করছে। প্রিয়তা বলছে, এবার আমাদের বিয়ে পাক্কা হয়ে যাবে। রজনী ভাইয়াকে পটিয়ে আমাদের বিয়ে দিয়ে দেবে। তাই যেন হয় ম্যাডাম। মনসুর আলী আর আয়েশা বেগম আজ অনেক খুশি। এই খুশির মাঝে আয়েশা বেগম বলল, পোলাটা একমাত্র বোনের বিয়াতেও আইলো না, কারণ কুলাঙ্গার যে। প্রান্তিক আর রজনীর জন্য খাবার আনা হলো। সবাই বলল বরকনের প্রথম খাবার খাওয়া দুজনকে খাইয়ে দিতে হবে। প্রান্তিক মহা খুশি। খাবার রজনীর মুখে পুড়ে দিয়ে চোখ মেরে বলল, খাও। রজনী ভীষণ লজ্জা পেল। এইভাবে কেউ চোখ টিপতে পারে? এবার রজনী প্রান্তিকের মুখে খাবার দিতেই প্রান্তিক রজনীর আঙুল আলতোভাবে কামড়ে ধরে রাখলো। রজনীর হাত আর বের করতে পারছে না। বাইরের কেউ বুঝছে না কেন হাত বার করছে না। সবাই বলছে, কে রে রজনী, হাত এবার বের কর। সিনেমার মতো আর কতক্ষণ রাখবি? রজনী কাজল কালো বড় চোখে তাকালো প্রান্তিকের দিকে। ওই চোখের দৃষ্টি দেখে প্রান্তিক এলোমেলো হয়ে গেল। রজনীর হাত অনায়াসে ছেড়ে দিয়ে বলল, ওই চোখের ভয়ানক দৃষ্টিতে একবার আমাকে এলোমেলো করে দিয়েছিলে। এমনভাবে এলোমেলো করে দিয়েছিলে পৃথিবীর কোথাও তুমি ছাড়া শান্তি পাইনি। আজ আরেকবার তাকালে এবার আমার কি হবে রজনীগন্ধা? এত নেশা ওই চোখে আমাকে বাজেভাবে এলোমেলো করে দেয়। চৌধুরী বাড়ির সামনেই রজনীকে নামানো হলো। এই বাড়িতেই একদিন আগেও এসেছিল রজনী। তখন তার উদ্দেশ্য ছিল প্রিয়তার ভাইকে দিয়ে তার পেছনে ঘোড়া ছেলেটাকে শায়েস্তা করা। আর আজ সেই বাড়ির সেই ছেলেরই বউ সে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস। আমরা কেউ জানি না কখন কি হয়। কোনো দিন যা সম্ভব নয় বলে ভাবি হয়ে যায়, তা নিশ্চিতভাবে আবার হয় না। ভাগ্য কখন কী করে পৃথিবীর কেউ বলতে পারে না। বাড়ির গেটে নবগত বউকে বরণ করতে সবাই দাঁড়িয়ে আছে। অঞ্জুমান কিছুতেই রজনীকে বরণ করতে আসবে না। মাহবুব জোর করে পাঠিয়েছে। রজনীর পাশে প্রান্তিক দাঁড়িয়ে আছে। এত মানুষের মাঝে রজনীর কানে কানে বলল, কংগ্রাচুলেশনস মিসেস চৌধুরী। আপনার সুদর্শন হ্যান্ডসাম স্বামী আপনাকে অভিনন্দন জানাচ্ছে তার জীবনে আসার জন্য।
তার বুকের স্বর্গের আজ থেকে পার্মানেন্ট মালিক আপনি। সবাই কিভাবে হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। রজনী লজ্জায় মরে যাচ্ছে। ছি ছি, মানুষ তো এই লোককে বউ পাগল ভাববে। এত মানুষের মাঝে কথা বলার কি দরকার? আঞ্জুমান থমথমে মোড়ে রজনীর মুখে মিষ্টি আর শরবত দিল। রজনী আঞ্জুমানের মুখ দেখে আন্দাজ করে ফেলল আঞ্জুমান এই বিয়েতে রাজি না। ছেলের বউ হিসেবে সে মেনে নিতে পারেনি। রজনীর মন বেশ খারাপ হলো। রজনীকে নিয়ে ড্রয়িং রুমে বসানো হলো। চারপাশে মানুষের ভিড়, বিভিন্ন গল্প চলছে। প্রিয়তা রজনীকে বলল, আজ থেকে কি তোকে ভাবি ডাকবো আর আপনি করে বলবো? অন্তু প্রিয়তার কানে ফিসফিস করে বলল, আমিও কি তাহলে তোমাকে ভাবি ডাকবো প্রিয়তা? কেন, আমি কি অন্য কিছু ডাকতে চাইছেন? নাউজুবিল্লাহ, আমার চরিত্র শ্রাবণের মতন নয়। শ্রাবণের মতো নয় মানে? ওই যে ভাইয়ের বোনকে পটিয়ে নিল, সেই দিক দিয়ে আমাকে 100-তে 100 দেওয়া যায় ম্যাডাম। শ্রাবণ প্রিয়তা আর অন্তুর মাঝে এসে অন্তুকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, দূরে থাক, সম্পদ বলতে আমার এইটুকুই আছে, তুই হাত বাড়াস কেন এদিকে? আমিও তো হাত বাড়াবাড়ির মাঝে নেই, যদি থাকে নসিবে আপনা আপনিই আসবে। ওই যে দেখো ভাবি, আগে ভাইকে দেখতেই পারতো না, আর আজ নসিবের জোরে ভাইয়ের বউ। তো তুই কি বলতে চাইস, নসিবের জোরে আমার বউ তোর হবে? আমার নসিবে অত খারাপ কিছু লেখা নেই যে তোর মতন লুচ্চার বউ আমার হবে। রজনী ওদের কথা শুনে হেসে দিল। সারাদিনে এখন সে হাসলো। প্রান্তিকের বাগানে সব তাজা ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। জীবনে প্রথম প্রান্তিক তার বাগানের ফুল নিজ হাতে কেটেছে। যে ফুলগুলো সে নিজে যত্ন নিত, কখনো একটা পাপড়িও কাউকে ছেড়তে দেয়নি, সেই বাগানের অজস্র ফুল দিয়ে আজ বাসর ঘর সাজানো। তাজা ফুলের ঘ্রাণে অন্যরকম এক সুবাস আছে। ঘর ফুলের সুবাসে মময় করছে। রাত 11টার দিকে সবার খাওয়া শেষ হলে রজনীকে বাসর ঘরে নিয়ে গেল প্রিয়তা সহ বাড়ির কয়েকজন মেয়ে। এদিকে প্রান্তিক নেই কোথাও, প্রিয়তা খুঁজেও পাচ্ছে না কোথাও। শ্রাবণকে ফোন দিয়ে বলল, ভাইয়া কোথায়? আমরা ফুল বাগানে আছি। ভাইয়া কি বাসর করবে না? বাসর করার মতো একটা রোমান্টিক ব্যাপার পুরুষ মানুষ কখনো মিস করে না, মাফিয়ার বোন। তুমি আমার ভাইয়াকে আর একবার যদি মাফিয়া বলো, আমি কিন্তু বলে দেব তুমি আমার সাথে প্রেম করতে চাও। প্রেম করতে চাই, করি না। হ্যাঁ, আমি বলবো প্রেম করতে চাও। আমাকে এমনভাবে পটিয়েছো ঘোলা চোখে তাকিয়ে, আমি এখন তোমার জন্য পাগল হয়ে গেছি। একজন মাফিয়ার বোনকে চোখের চাহনিতে ফাঁসিয়েছো, এ কি কম অপরাধ? এর শাস্তি তোমাকে পেতে হবে শ্রাবণ। মাহবুদ, আমাকে তুমি কোন কেসে ফাঁসাই দিলে? কি এমন পাপ করেছিলাম রাত দিন হুমকি শুনছি? জীবনে যেন আমার মতো কোনো নিষ্পাপ ছেলে কোনো মাফিয়ার এমন ডেঞ্জারাস বোনের সাথে প্রেম না করে ভুলেই। আমি নিষ্পাপ পুরুষ জাতিকে জানাতে চাই, হ্যাঁ পুরুষ জাতি, তোমরা নিষ্পাপ প্রয়োজনে সিঙ্গেল থাকো, তবুও এই স্বর্ণাময়ী নারীর প্রেমে পড়ো না। এরই মাঝে প্রান্তিক ডাকলো, ফাঁকায় গিয়ে কার সাথে ফিসফিস করছিস? ফোন লাউডস্পিকার দে। ভাই, শ্রাবণী কাজ করতে পারলে ওর জুতোগুলো সেলাই করে মালা বানিয়ে কড়া রোদে পড়ে দাঁড়িয়ে থাকবো। শ্রাবণ অন্তুর দিকে দাঁত কিরমির করে তাকিয়ে বলল, এক লাইন আগে থাকিস সবসময়। মেয়েটাকে নাম কি? ঠিকানা দে, বিয়ের প্রস্তাব পাঠাই। না ভাই, আমার অমন সিরিয়াস জিএফ নেই। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে বলল, আরেকবার বল, রেকর্ড করি। হ্যাঁ, আমার কোনো জিএফ নেই বলেছি, শালা রেকর্ড কর। রেকর্ড ডান, তোর সব জিএফকে দিচ্ছি। শ্রাবণ আবার চোখ রাঙিয়ে তাকিয়ে মিনমিন করে বলল, এ তো দেখছি আচ্ছা মুশকিল, অন্ত আমাকে ফাঁসিয়ে ছাড়বে। একবার ভাই একবার বোন, আমি কোনো বিপদে ভাই, যেদিক যাব বিপদ ছাড়া কিচ্ছু নেই ভাই। রোমিও বাঁচবে কিনা সন্দেহ আছে। যেই মাইকটা দিছেন ওর চেলাপেলারা কারো অবস্থা ভালো না। এখনো মরেনি? শালার তো কই মাছের জান। না ভাই, তাই মনে হচ্ছে। আর আমার শালাবাবুর কি খবর?
ভাই তার অবস্থা মোটামুটি ভালো, তবে মায়েরটা ভালোই লাগছে। অন্য কেউ হলে পুঁতে দিতাম, কিন্তু আমার বউ ভাইয়ের শোকে কাতর থাকবে, মন খারাপ হবে, দুঃখ হবে, এসব ভেবে রয়ে শয়ে মেরেছি। ভাবি তো জেনে যাবে পরে, তখন কি হবে? আরে যা হবার হবে, রুমে আয় টাকা নিয়ে, শালাবাবুর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা কর। ভাই আপনিও না। কি করব বল, ও অজান্তেই নিজের বোন নিয়ে বাজে মন্তব্য করছে। ও কেন আমার বউয়ের নামে যে বাজে কথা বলবে তাকেই পুঁতে দেব। প্রান্তিক ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করতেই বাকিরা সবাই বেরিয়ে গেল। চারিদিকে কেউ নেই। রজনীর এখন যেন কেমন নার্ভাস লাগছে। দুই হাতের মুঠোয় শাড়ির আঁচল শক্তভাবে খামচে ধরে রেখেছে। কিভাবে সে একটা পুরুষের সাথে একটা ঘরে থাকবে, তাও প্রান্তিকের মতো এমন ভয়ঙ্কর পুরুষ। প্রান্তিক আলমারি খুলে এক বান্ডেল টাকা বের করলো। আচ্ছা, মানুষের কি কাণ্ডজ্ঞান বলতে কিচ্ছু নাই? মানুষ জানে আমি বিয়ের জন্য কত পাগল ছিলাম। আমার বউ নিয়ে এত সময় গল্পের কি আছে? আর আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। বাইরে গিয়ে শ্রাবণকে দিয়ে এলো। এসে রুমের দরজা লক করলো। দরজা লক করতেই রজনীর গলা শুকিয়ে এলো। তাও প্রান্তিকের দিকে রজনী তাকিয়ে দেখছে, তার ভাবছে এতগুলো টাকা এত রাতে কি করতে দিলেন উনি। এসব ভাবতে ভাবতেই বুক কেঁপে উঠল। আচমকা প্রান্তিক এসে সোজা খাটের ওপর বসলো তার পাশে। রজনী কিছুটা সরে বসলো, প্রান্তিকও খানিকটা সরে বসলো। সরে বসে বলল, রজনীর ভয় করছে। সে আবারও সরে বসলো, প্রান্তিকও সরে বসলো। এভাবেই সরে বসতে বসতে খাটের একদম কোনায় চলে গেল। প্রান্তিক এবার হেসে বলল, কি হলো? ভালোই তো লাগছিল গেমটা, থামলে কেন? সরে বসো, আর এক্ষুনি তুমি নিচে পড়ে যাবে, আর আমিও তোমার উপর পড়ে যাব। উফ, ভেবেই কেমন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমার। রজনী অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তার মাথা ঘোরাচ্ছে, কেমন বমি পাচ্ছে, অসহ্য লাগছে তার। এখনই মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক রজনীর বেহাল দশা দেখে বলল, কি হচ্ছে? কোনো সমস্যা? বমি পাচ্ছে। প্রান্তিক ভ্রুকুচকে বলল, এখনই? রজনী কথাটা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে প্রান্তিকের দিকে তাকালো। সে কি বলল আর প্রান্তিক কি উত্তর দিল? রজনী ড্যাব ড্যাব করে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক শেরওয়ানির বোতাম খোলা শুরু করলো। রজনীর চোখ কপালে উঠল। সে বলেই ফেলল, খুলছেন কেন? বিয়ে তুমিও করছো, আমিও করছি। তুমি ভারী শাড়িতে কষ্ট পাচ্ছ বলে আমিও চেঞ্জ করিনি। বাট তুমি যেটা মিন করলে ওইটা ক্লিয়ার করে বলা যাবে? অ্যাকচুয়ালি শেরওয়ানি খোলার কারণ হিসেবে কি ভাবছিল রজনীগন্ধা? রজনী ভীষণ লজ্জা পেল। তার সাথেই মুগ্ধ হলো প্রান্তিকের কথায়। তার জন্য সে নিজেও এত কষ্ট করছে। মানুষটার ভালোবাসা সত্যি নিখুঁত, কিন্তু আমার এত ভয় করছে কেন? রজনী অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। প্রান্তিক মোলায়েম কণ্ঠে বলল, রজনীগন্ধা, আমার দিকে তাকাও প্লিজ, একবার তাকাও আর অনুভব করো তোমার সামনে যে মানুষটা বসে আছে সে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকবে। তোমার সুখ, দুঃখ, হাসি, আনন্দ সব কিছু ভাগ করে নেবে। তুমি সৃষ্টিকর্তার বিধান মানো না? এই পৃথিবীতে এত মানুষ থাকতে কেন তোমার সাথে আমার বিয়ে হলো? নিশ্চয়ই এটা উপরওয়ালার চাওয়া ছিল। তুমি কি চাইলেই যে কোনো ছেলের সাথে যে কোনোভাবে কোনো কিছু শেয়ার করতে পারবে? বেড শেয়ার করতে পারবে ঘুমানোর জন্য? পারবে না, কিন্তু আমার সাথে পারবে। আমার বুকে মাথা রেখে অনন্তকাল ঘুমাতে পারবে। তুমি যত আমার কাছে আসবে তত রহমত সৃষ্টি হবে, পুণ্য হবে, কারণ আমার স্বামী স্ত্রী। তুমি কি সেই রহমত আর পুণ্য থেকে দূরে থাকতে চাও? প্রান্তিকের কথা শতভাগ সত্য, তবুও রজনীর সংকোচ হচ্ছে, ভীষণ লজ্জা করছে। তার অজান্তেই সে এই মানুষটার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু প্রান্তিক যে প্রচুর ফাজিল টাইপ ছেলে সেটাও রজনী জানে, তাই সে ধরা দিতে চাইছে না। সে জানে এসব ভালো ভালো কথা বলে প্রান্তিক উল্টাপাল্টা কিছু একটা করবেই। এসব থেকে বাঁচতে রজনী আস্তে করে ফ্লোরে পা ফেলে দূরে সরতেই প্রান্তিক এক লাফে বিছানা থেকে নেমে রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। শুধু এইটুকু করেই থামলো না, কিছু না বলেই পাঁজা কোলে তুলে নিল রজনীকে। রজনী ভীতু আর লজ্জামুখী তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার রজনীগন্ধাকে, আর ভাবছে কি আছে এই মেয়েটার মাঝে,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।